This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি 9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। নিউজ টপ 9 নিয়ে আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। ডিটেল খবরে আমরা যাব, তবে তার আগে কিছু বিগ ব্রেকিং শুরুতে। অভিষেক জ্ঞানেশ বিতণ্ডার পরেই মাথা চাড়া দিল পুরনো বিতর্ক। ময়না এবং বারুইপুর পূর্বের 2 ইআরও এবং 2 এইআরওর বিরুদ্ধে অবিলম্বে এফআইআর করার নির্দেশ সিইও দপ্তরের। এবার ডিইওকে অবিলম্বে এফআইআর করার নির্দেশ দিল সিইও দপ্তর। এসআইআর শুরুর আগেই ভোটার তালিকায় ব্যাপক গড়মিলের অভিযোগ উঠেছিল। 4 জনের বিরুদ্ধেই এফআইআর এর নির্দেশ দিয়েছিল সিইও দপ্তর, কিন্তু ওই 4 অফিসারকে সাসপেন্ড করলেও তাদের বিরুদ্ধে এফআইআর করেনি রাজ্য সরকার। 30 লাখের পর এবার আরও 24 লাখ ভোটারকে কমিশনের শুনানির মুখোমুখি হতে চলেছে। নো ম্যাপিং ভোটারের পর এবার প্রয়োজনীয় ম্যাপিং তালিকায় থাকায় 24 লক্ষ ভোটারকে শুনানির জন্য ডাকছে কমিশন। বৃহস্পতিবার থেকে নোটিশ দেওয়া শুরু হয়ে গিয়েছে। নির্বাচন কমিশনের লজিক্যাল ডিসক্রিপেন্সি অর্থাৎ ভোটারদের তথ্যগত অসঙ্গতির সংখ্যায় বদল। আর এই সংখ্যা কমে দাঁড়ালো 94,94,000, যা ছিল 1,36 লক্ষ। এক ব্যক্তির সঙ্গে 6 জনের লিঙ্ক করানো হয়েছে, এরকম সংখ্যা 23 লক্ষ। নাম মিলছে না এমন সংখ্যা 51 লক্ষ। বাবার বয়সের সঙ্গে ছেলের বয়সের পার্থক্য 15 বছরের কম এমন ভোটার 4,74,000। বাবার বয়সের সঙ্গে বয়সের পার্থক্য 50 বছরেরও বেশি এমন ভোটারের সংখ্যা 8,41,000। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের মালদা জেলা তৃণমূলের সহ সভাপতি প্রসূন বন্দ্যোপাধ্যায়। উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ এবং প্রসূন বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণের অভিযোগ। শুভেন্দুর দেহরক্ষীর অপমৃত্যু নিয়েও তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে বলে দাবি তৃণমূল নেতার। পুরনিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত চার্জশিট জমা সিবিআই। চার্জশিটে দাবি 8 পুরসভার 600রও বেশি বেআইনি চাকরি হয়েছে। চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম অয়নশীলের সংস্থা এবিএস ইনফোজোনের। আলিপুর আদালতে সিবিআই কোর্টে চার্জশিট জমা। সিবিআই চার্জশিটে অভিযুক্ত আইএএস জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়। দুর্নীতির সময় ডিএলবি বিভাগের ডিরেক্টর ছিলেন জ্যোতিষ্মান। উত্তর ও দক্ষিণ দমদম, কামারহাটি, বরানগর সহ 8 পুরসভায় দুর্নীতি। চার্জশিটে কোনো মন্ত্রী বা প্রভাবশালীর নাম নেই। অমিত শাহর থেকেও বেশি টার্গেট দিলেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় টার্গেট দিলেন গতবারের থেকেও বেশি আসন জেতার। যুযুধান এই 2 দলের 2 নেতার হুঙ্কার ঘিরে শুক্রবার দিনভর তপ্ত রইল বঙ্গের রাজনীতি। সনাতনীরা একটু এগিয়ে আসে না, 200 নয় 220টা সিটে বিজেপি জিতবে। 2021-এ তৃণমূল জিতেছিল 214, এবার একটা হলেও আসন বাড়বে। একদিকে রণসংকল্প আর একদিকে পরিবর্তন সংকল্প। ব্লকবাস্টার শুক্রবার, একজন উত্তরবঙ্গে, আরেকজন দক্ষিণবঙ্গে। একজন রাজ্যের বিরোধী দলনেতা, অপরজন রাজ্যের শাসক দলের নাম্বার 2। কেউ বলছেন 220 আসন টার্গেট, কেউ আবার টার্গেট বেঁধে দিচ্ছেন 215 আসনে। বদলা চান তো? বদলা যদি চান, বদল আনতে হবে। বিহার কা জিত হামারি হ্যায়, আব বঙ্গাল কা বারি হ্যায়। পাপের ঘোড়া পূর্ণ, আগামী দিন বাংলায় বিজেপি শূন্য। 2021 সালে দক্ষিণ 24 পরগনার 31টি আসনের মধ্যে 30টিতেই জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস। একমাত্র ভাঙড় কেন্দ্রে ঘাসফুল ফোটেনি। ভাঙড় কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। বারুইপুরের সভা থেকে তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে দক্ষিণ 24 পরগনার জন্য 31-এর টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে মালদায় শুভেন্দু অধিকারী টার্গেট দিলেন 8 আসনের। 31 দক্ষিণ 24 পরগনা করতে হবে। দক্ষিণ 24 পরগনা জেলার কোন আসনে তৃণমূলের জয়ের ব্যবধান যেন 50,000-এর নিচে না হয়। এই জেলায় জোটের সঙ্গে বিজেপির লড়াই হবে। আমরা 6টা সিটে এগিয়ে আছি। আমার বিশ্বাস আরো 2টো বাড়িয়ে আমরা 8টা সিট পাবো। বঙ্গ সফরে এসে অমিত শাহ 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার গড়ে সোনার বাংলা বানাবে বলে দাবি করেছিলেন। 2/3 मेजोरिटी के साथ सरकार बनाएंगे, तो टारगेट हो ही गया, सोनार बांग्ला बनाएंगे। আর অভিষেক দাবি করলেন বিজেপি এলে বাংলাকে ভাতে মারার চেষ্টা করবে। তৃণমূল থাকলে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ থাকবে, আর বিজেপি থাকলে বাংলাকে ভাতে মারবে। এদিকে কোচবিহারের সভা থেকে তৃণমূলকে উৎখাতের ডাক দিলেন মিঠুন চক্রবর্তী। মহাকাল যেদিন জাগবে সেদিন সব শেষ। মহাকালের কবলে পড়ার আগে নিজেকে শুধরে নিন।
তৃণমূলের মধ্যে যেসব হিন্দুরা তাদের মধ্যে বিবেক আছে তাদেরও আহ্বান করছি, আসুন একসাথে মিলে আমরা এই সরকারকে এখান থেকে উচ্ছেদ করি। সব মিলিয়ে প্রবল ঠান্ডার মধ্যেও শুক্রবার বাংলার উত্তর থেকে দক্ষিণে ছড়ালো রাজনৈতিক উত্তাপ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। 26শে বাংলা জয়ের লক্ষ্য। জানুয়ারি মাসের মাঝামাঝি রাজ্যে দুদিনের কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। জানা যাচ্ছে উত্তর এবং দক্ষিণবঙ্গে জোড়া কর্মসূচি। 17ই জানুয়ারি উত্তরের মালদায় সভা করতে চলেছেন নরেন্দ্র মোদী। পরের দিন অর্থাৎ 18ই জানুয়ারি হাওড়ায় সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী। আরও একটু ডিটেল জানবো আমার সহকর্মী প্রদীপ্ত কান্তি ঘোষ আমার সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, মূলত এই দুদিন সম্বন্ধে এখনো পর্যন্ত জানা যাচ্ছে হাওড়া এবং মালদা এই দুটো জায়গা বেছে নেওয়ার নির্দিষ্ট কি কি কারণ এখনো পর্যন্ত আভাস? দেখো, যতদিন না ভোটের দিনক্ষণ ঘোষণা হচ্ছে ততদিনের মধ্যে প্রধানমন্ত্রীর 10টি সভা করার কথা ছিল, যা আলিপুরদুয়ার দিয়ে শুরু হয়েছিল এবং সেই কর্মসূচি এখন চলছে বলে বিজেপি নেতৃত্বের বক্তব্য। কিন্তু যেহেতু নির্বাচন একেবারেই দোরগোড়ায় করা নাড়ছে, সেই কারণেই এভাবে পরপর দুদিন প্রধানমন্ত্রী কর্মসূচি করছেন। অর্থাৎ হাওড়ার কর্মসূচি হলে সেটা 6ষ্ঠ কর্মসূচি হবে এবং বিজেপি সূত্রে যা জানা যাচ্ছে যে প্রধানমন্ত্রী পাশাপাশি দুটি করে মঞ্চ থাকবে এই মালদা এবং হাওড়াতে। একটি থেকে প্রশাসনিক কর্মসূচি তিনি করবেন, অন্যটি থেকে তিনি জনসভা করবেন। এখন দেখার বিষয় শুভজিৎ, যেহেতু রানাঘাটে আবহাওয়া খারাপের জন্য তার কপ্টার নামতে পারেনি শেষ পর্যন্ত, তিনি ভার্চুয়ালি বক্তৃতা করেছিলেন। মালদা থেকে তিনি ঠিক কি বক্তৃতা করেন এবং তার পরদিনই দক্ষিণবঙ্গে, অর্থাৎ একদিকে একসঙ্গেই প্রধানমন্ত্রী উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কর্মসূচি জানুয়ারির মাঝামাঝি করতে চলেছেন বলেই আমরা জানতে পারছি। ধন্যবাদ প্রদীপ্ত। কলকাতা থেকে ফিরেই বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে দিল্লিতে বৈঠক অমিত শাহ। 40টি সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা এলাকায় বিজেপির সাংগঠনিক পরিস্থিতি নিয়ে আলোচনা। এসআইআরে মতুয়াদের অসন্তোষ নিয়েও অমিত শাহর সঙ্গে শ্রমিক ভট্টাচার্যের আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। এসআইআর নিয়ে তৃণমূলের প্রচারের মোকাবিলায় বিজেপির কি কর্মসূচি হবে তা নিয়েও আলোচনা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। বিজেপিতে সক্রিয় হওয়ার পর দলের লাইনের বাইরে কথা বলছেন দিলীপ। সূত্রের খবর, এই বিষয়েও অমিত শাহর কাছে যে পূর্ণাঙ্গ খবর রয়েছে তা শ্রমিকের সঙ্গে বৈঠকে তিনি বুঝিয়ে দিয়েছেন। তিনি 3 দিনের যে সফরে কলকাতা গিয়েছিলেন তখন আমার সঙ্গে বেশিক্ষণ ওনার কথা হয়নি। উনি বলে গিয়েছিলেন যে 2 তারিখ দিল্লি এসে তার সঙ্গে কথা বলতে। তো এ নিয়ে আমাদের সঙ্গে দীর্ঘক্ষণ কথাবার্তা হয়। সেটা সম্পূর্ণই পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি এবং আমাদের সাংগঠনিক খুঁটিনাটির বিষয় এবং যে সমস্ত ক্ষেত্রে বিজেপি গতবারের নির্বাচনে খুব একটা ভালো ফল করতে পারেনি সেই বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে। নতুন বছরের শুরু থেকে বঙ্গ রাজনীতি টকবক করে ফুটতে শুরু করেছে। এখন যুগটা চমকের। রাজনীতিও তার থেকে কিভাবে দূরে থাকবে বলুন? শুক্রবার বারুইপুর থেকে আবারও জিতবে বাংলা কর্মসূচি শুরু করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর প্রথম দিনই মঞ্চে ভূত হাজির করে এক প্রকার চমক দেখালেন অভিষেক। দেখুন। ব্রিগেডে 2024-এর লোকসভা ভোটের প্রার্থী ঘোষণায় র্যাম্প তৈরি করেছিল তৃণমূল। তারপর শুক্রবার বারুইপুরে অভিষেকের সভায় আবার র্যাম্প দেখে প্রশ্ন উঠেছিল, কেন এই র্যাম্প? বারুইপুরের সভা থেকে উত্তরটা দিলেন অভিষেক। সবার খুব কৌতূহল, কেন র্যাম্প হয়েছে? এই র্যাম্পে আজকে আমি 3 জন ভূতকে হাঁটাবো, 3টে ভূত। রাজনৈতিক মঞ্চে ভূতের র্যাম্প ওয়াক। 3 ভোটারকে মঞ্চে দাঁড় করিয়ে অভিষেকের অভিযোগ, আপনার নাম কি বলুন? মনিরুল ইসলাম মোল্লা। আপনার নাম কি দাদা? হরে কৃষ্ণগিরি। আপনার নাম কি বৌদি? মিসেস মায়া দাস। দেখতে পাচ্ছেন কি আমি একা দেখছেন না 4 জন দেখছেন? কজন দেখছেন? কজন? ইলেকশন কমিশন এদের দেখতে পাচ্ছেন না, এদের মৃত ঘোষণা করে দিয়েছে। খালি দক্ষিণ 24 পরগনা জেলায় 24 জন রয়েছে যারা জীবন্ত বহাল তবিয়তে রয়েছে, কিন্তু এদের দেখিয়ে দিয়েছে মারা গেছে। অভিষেক এই অভিযোগ করার পর দক্ষিণ 24 পরগনা জেলা শাসকের কাছে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। প্রতিটি ভুলে রিপোর্ট চাওয়া হবে, ব্যাখ্যা নির্বাচন কমিশনের। ম্যাপিংয়ে কিছু ভুল হলেও সংখ্যাটা 50-এর বেশি হতে পারে না, সেজন্য আগে খসড়া তালিকা প্রকাশ, ব্যাখ্যা নির্বাচন কমিশনের। আমি এটুকুনি জানি যে আমার দুর্ভাগ্য যে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের ভোটে আমি 9টার সময় ভোট দিয়ে চলে যাবার পর আমার বাবা মা একসঙ্গে নাকি এসে বিকেল 4টের সময় ভোট দিয়ে চলে গেছেন। তা আমি কার কাছে যাব বলুন?
রাজ্য নির্বাচন কমিশনের কাছে যাব না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব আমার মা বাবাকে আরেকবার দেখবার জন্য। 3 জন ভোটারকে র্যাম্পে হাঁটানোর পাশাপাশি অভিষেক সুর চড়িয়েছেন এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ নিয়েও। 56 জন মারা গেছে 2 মাসে, 56টা তড় তাজা প্রাণ চলে গেছে। কি মায়েরা জবাব দেবেন না? শুক্রবার সামনে এসেছে এমন একাধিক অভিযোগ। ডোমকলে স্ত্রীর নামে হিয়ারিং নোটিশ আসায় আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর অভিযোগ উঠেছে। পূর্ব বর্ধমানের বৈকুণ্ঠপুরে এক মহিলা রেল লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের অভিযোগ, হিয়ারিং নোটিশ পাওয়ার পর থেকেই আতঙ্কে ছিলেন তিনি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বিধানসভা ভোটের আগে সংগঠনে আবারও সক্রিয় দিলীপ ঘোষ। জানুয়ারি মাসে উত্তর এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে তার। একাধিক সভা করার কথা রয়েছে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। আর এরই মধ্যে কাল দিলীপ ঘোষ যাচ্ছেন মেদিনীপুর। দিলীপ সংবাদে উচ্ছ্বসিত খড়গপুরের বিজেপি কর্মীদের একাংশ। এমনকি বিধানসভা ভোটে রেল শহর দিলীপ ঘোষকে প্রার্থী করার দাবিও তুলেছে। সবসময় পছন্দের আসাম খড়গপুর, যখন থেকে আমাকে দাঁড়াতে বলা হয়েছিল আমি খড়গপুর বলেছিলাম, লোকসভায় তাই ছিল। খড়গপুর তার বরাবরের পছন্দের, কিন্তু চষা জমি ছেড়ে 2024-এ যেতে হয়েছিল দুর্গাপুরে। অপছন্দের কথা কখনো চেপে রাখেননি দিলীপ। সে কথা মাথায় রেখেই কি এবার প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কামব্যাক কর্মসূচি মেদিনীপুর লোকসভা থেকে শুরু হচ্ছে। সূত্রের খবর, আপাতত ঠিক করা সূচি অনুযায়ী শনিবার মেদিনীপুরে যাচ্ছেন দিলীপ। জল্পনা চলছে এই সফরে তিনি যেতে পারেন পাশের শহর খড়গপুরে। তার আগে কি ভাবছেন রেল শহরের বিজেপি কর্মী ও সমর্থকরা? খুশি আপনারা? হ্যাঁ খুশি। চান দিলীপ দাকে যে ফিরে আসুক। খুবই ভালো লাগছে যে শুনে যে দিলীপ দা আবার ফিরে আসছেন পার্টিতে, বহু দায়িত্ব পেয়েছেন বা পাচ্ছেন উনি। 2026-এ দাঁড়াবে। আপনারা চান যে দাঁড়াক? সবাই একই মত আমাদের। অমিত শাহজি ওনাকে আবার সংগঠনের জন্য দলে ফিরিয়ে দিলেন, এটা সবই খুশি। আমরা তো খুব খুশি, আমাদের সাথে সাথে সাধারণ জনতাও খুশি হচ্ছে। 26-এ কি খড়গপুরের নেতৃত্বরা দিলীপ ঘোষকেই চাই নির্বাচনের মাঠে ময়দানে? 100% একদম। বিজেপি নেতাকর্মীদের একাংশ দিলীপের আগমন বার্তায় উচ্ছ্বসিত, কিন্তু রেল শহরে কান পাতলে যার সঙ্গে দিলীপের সম্পর্ক আদায় কাজ কলায় বলে শোনা যায়, সেই বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় এ ব্যাপারে কি ভাবছেন? বিজেপি কিছু নেতৃত্ব বা কর্মী সমর্থকরা অনেকেই চাইছেন যে দিলীপ ঘোষ 2026-এর নির্বাচনে যাতে খড়গপুর সিট থেকে লড়ে। কি বলবেন, আপনি তো এখন ওখানকার রানিং বিধায়ক। খড়গপুরের মানুষরা বলছেন যে হিরণদা আপনাকে লড়তে হবে। গত 10 বছরে যা উন্নয়ন হয়নি, আপনি গত 5 বছরে তার 10 গুণ বেশি উন্নয়ন করেছেন। খড়গপুরের মানুষ বলছে 2026-এর নির্বাচনে দিলীপ ঘোষকে প্রার্থী দেয়, সেক্ষেত্রে আপনি যেহেতু বিধায়ক ছিলেন এবং দীর্ঘদিন ধরে কাজ করছেন, কোনো রানিং জেলা ক্যান্ডিডেটকে অন্য জায়গায় সরায় না। রাখবো যে আমি ভোটে দাঁড়ানোর পরে উনি আসবেন, আমার হয়ে প্রচার করবেন। উনি অত্যন্ত পরিষ্ঠ নেতা এবং এখানকার সাংসদ ছিলেন। তাহলে এটা স্পষ্ট যে দিলীপ ঘোষের কাছে দুর্গাপুর যতটা অপছন্দের, হয়তো খড়গপুরে দিলীপের এন্ট্রি ততটাই অপছন্দের বর্তমান বিজেপি বিধায়কের কাছে। বিভাজনের যে রাজনীতি সেটা মানুষ প্রত্যাখ্যান করেছে গত 3টে নির্বাচনে, 2011, 2016, 2021। 2016-তে খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের তৎকালীন হেভিওয়েট প্রার্থী জ্ঞান সিং সোহনপালকে হারিয়ে বঙ্গ রাজনীতিতে সাড়া ফেলে দিয়েছিলেন নবাগত দিলীপ। 2019-এ তিনি মেদিনীপুর লোকসভায় জেতেন, কিন্তু খড়গপুর সদর উপনির্বাচনে বিজেপি হারে। 2021-এ বিজেপির তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কৌশলে খড়গপুর সদরে ফের জয়ী হয় বিজেপি, কিন্তু গত লোকসভা নির্বাচনে তাকে পাঠানো হয় বর্ধমান দুর্গাপুর লোকসভায়। হেরে যান দিলীপ। সেই দুর্গাপুরে দিলীপের কর্মসূচি জানুয়ারিতেই। বাঘ দুপা পিছলে এটা নয় যে বাঘ পিছিয়ে যাচ্ছে, এর মানে হচ্ছে আক্রমণের তীব্রতা বাড়িয়ে ঝাপটানোর জন্য দুপা পিছিয়েছে। দেখুন, দিলীপ দা বঙ্গ রাজনীতির বিজেপির মহানায়ক। দিলীপ দার নেতৃত্বে 15 থেকে উত্থান শুরু হয়েছে। একজন প্রাক্তন, একজন বর্তমান, দুর্গার মাটিতে তারা সভা করতে আসছেন। বিধানসভা ভোটের আগে ফের সক্রিয় ভূমিকায় দেখা যাবে দিলীপ ঘোষকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বৈঠকের পর তা নিশ্চিত। সূত্রের খবর, 6 থেকে 20 জানুয়ারির মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে সভা রয়েছে। এর মধ্যে বেশ কিছু কর্মসূচিতে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে থাকার কথা দিলীপ ঘোষের। জয়ন্ত বিশ্বাস, দেবব্রত সরকার ও প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। অন্ধকারে ভারতীয় ফুটবল। নতুন বছরেও ISL নিয়ে জটিলতা কাটেনি। লিগ নিয়ে ক্লাবগুলোর জোট বনাম ফেডারেশনের টালবাহান অব্যাহত। ভারতীয় ফুটবলকে বাঁচাতে এবার ময়দানে নামলেন ফুটবলাররা। সরাসরি ফিফার দ্বারস্থ হয়েছেন সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং সান্ধু, প্রীতম কোটলরা। আমার সহকর্মী কৌস্তব এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। কৌস্তব, আমি জানতে চাইবো যে এই মুহূর্তে সিচুয়েশন কি, তারা কি বলছেন? সরাসরি তারা ফিফার দ্বারস্থ হয়েছেন, তারা কিভাবে বিষয়টা মোকাবিলা করবেন?
দেখো, ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে এখনো ধোঁয়াশা অব্যাহত। আদৌ এবছর লিগ হবে কিনা সেটা নিয়ে টালবাহানা চলছে। ক্লাব জোট বনাম ফেডারেশনের যে টালবাহানা, সেই টালবাহানা কিন্তু এখনো কাটেনি। এবার আসরে নামলেন সরাসরি ফুটবলাররা। তারা ভিডিও বার্তায় ফিফার কাছে দ্বারস্থ হচ্ছে, তারা ফিফার কাছে আবেদন করছে, সর্বোচ্চ ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা তাদের কাছে আবেদন করছে যে এই ফুটবলকে বাঁচানোর জন্য, যে ভারতীয় ফুটবলকে বাঁচানোর জন্য, কারণ তাদের পা থেকে ফুটবল চলে যাচ্ছে এই মুহূর্তে যা পরিস্থিতি। কারণ এবছর যদি লিগ না হয় সেক্ষেত্রে ফুটবলাররা যেমন খেলতে পারবেন না, পাশাপাশি একটা লিগ রান করাতে গেলে যে সমস্ত কোচিং স্টাফ এবং আরো যে সমস্ত আনুষঙ্গিক যারা রয়েছেন, অনেক মানুষ এর সঙ্গে জড়িয়ে রয়েছে, তারা প্রত্যেকে কিন্তু বেকার হয়ে যাবে। ফলে ভারতীয় ফুটবলের কিন্তু একটা গভীর সংকটে চলে যাচ্ছে। এবার সেই ভারতীয় ফুটবলকে বাঁচাতে এবার সরাসরি ফুটবলাররা আবেদন করলেন ভিডিও বার্তা, তারা ফিফার কাছে দ্বারস্থ, ফিফার কাছে সাহায্য চাইছেন যে এই সংকট থেকে উদ্ধার করতে একমাত্র হয়তো ফিফাই পারবে এবং সেটার মাধ্যমেই তারা ফিফার কাছে আবেদন করছে। কারণ আইএসএল নিয়ে ধোঁয়াশা কিন্তু এখনো রয়ে গেছে সুরজিৎ। এই আইএসএল এর ধোঁয়াশা কবে মিটবে, এমনকি কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক পর্যন্ত আসলে নেমেছে এই আইএসএল এর ধোঁয়াশা মেটাতে। বুঝতে পেরেছি, ধন্যবাদ।